ট্রাম্প আমেরিকার $37 ট্রিলিয়ন কম করবার জন্য নিজের ক্রিপ্টোকারেন্সিকে মার্কেটে নামাচ্ছে, যেই ক্রিপ্টোকারেন্সিতে প্রথম ইনভেস্টারও পাকিস্তান। আপনি ভাবুন, পাকিস্তান কেমন দেশ যে কিনা নিজেদের দেশের লোকেদের ঘাম রক্ত দিয়ে কামানো টাকা পয়সাকে টুকরোতে বেচে দেয়, আর এতে ফায়দা কাদের হয়? $37 ট্রিলিয়ন যাদের মাথার উপরে ধার দেনা রয়েছে, সেই আমেরিকা। পাকিস্তান ইসলামের নামে একটা কলঙ্ক। ইসলামে যদি কোথাও কোনো রকম দুর্গন্ধ আর নোংরামি থেকে থাকে, তাহলে সেটা শুধুমাত্র পাকিস্তানে রয়েছে, যেটা কিনা সে এবার আস্তে আস্তে করে বাংলাদেশের ভেতরে ঢোকাচ্ছে। আর পাকিস্তানি যত আছে তারা এই দুনিয়াতে কখনো কোনো রকম সম্মান পায় না। তারা এই দুনিয়ার যেই দেশে থাকুক না কেন, তারা একটা ইসলামিক দেশ হিসেবে সেই রেসপেক্টটা পায় না যেটা বাকি দেশগুলো পায়। কেন? কারণ আরব দেশগুলো তো জানে যে এরা অরিজিনাল মুসলিম না, এরা কনভার্টেড। পাকিস্তানকে শুধু ব্যবহার করা হয়েছে চাকরের মতো করে, আর এটা প্রমাণিত। চোখের সামনে জল জ্যান্ত উদাহরণ হলো আমেরিকা আর চায়না। তো তাহলে পরে তো আপনি ভাবতে পারেন যে সৌদি আরবিয়া তার সাথে হাত কেন মেলায়? এটার পেছনেও একটা গেম আছে, যেটা আমি এই ভিডিওতেই বলবো। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো এখনের সময় যারা জিও পলিটিক্সে ইন্টারেস্ট রাখে, যারা জানে বোঝে, যারা ফলো করে, তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের মনে একটা প্রশ্ন বেশ জেগে আছে, মাথায় ঘুরপাক খাচ্ছে, যে সৌদি আরবিয়া আর পাকিস্তান তো হাত মিলিয়ে নিয়েছে, তারা নিজেদের মধ্যে ট্রিটি সাইন করে ফেলেছে। তো পাকিস্তানের নিউক্লিয়ার হাতিয়ার কি সৌদি আরবিয়া পেয়ে যাবে? ভারত পাকিস্তানের যুদ্ধ হলে পরে সৌদি আরবিয়া কি পাকিস্তানের হয়ে ভারতের সাথে লড়াই করতে আসবে? পাকিস্তানের ওপরে অ্যাটাক হলে পরে সেটা কি সত্যি সৌদির ওপরে অ্যাটাক মেনে নেওয়া হবে? তো দেখুন ভাইরা, আপনারা যারা জিওপলিটিক্স পছন্দ করেন কিংবা নাও করেন, তারাও যদি একটু এখনকার সময়ের ব্যাপারটুকু একটু ভালো করে ভাবেন, একটু ফলো করেন, একটু সময়ের চাহিদাটাকে বোঝেন, তাহলে সব পরিষ্কার চোখের সামনে ভেসে উঠবে। আর চোখের সামনে এটাই ভেসে উঠবে যে সমস্ত গেম আগে থেকে ফিক্সড। আজকে থেকে না, গতকাল থেকে না, বরং অনেক আগে থেকেই। এবার আমি যে বললাম যে গেম সমস্ত ফিক্সড, এর মানে আমি আপনাদেরকে এক এক করে সব বোঝাবো যে আমি কি বলতে চাইলাম, গেম ফিক্সড মানে কি। যার পরে আপনিও ভাবেন যে লিঙ্ক তো কানেক্ট হচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে এই ভিডিওটা শুধুমাত্র আমাদের ভারতীয়দের জন্যই যে, সেটা না। যদি কোনো বাংলাদেশিরা দেখে থাকেন, মানে বুদ্ধিমান বাংলাদেশি, ওই লুঙ্গি বাহিনী অশিক্ষিত গুলোর কথা আমি বলছি না, যদি কোনো বুদ্ধিমান বাংলাদেশি দেখে থাকেন, ফলো করে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। তো শুরু করা যাক। সৌদি আরবিয়া আর পাকিস্তানের মধ্যে এই যে হাত মেলানো ট্রিটি সাইন হয়েছে, আমি কনফার্ম বলছি, পাকিস্তানের নূর খান যে এয়ারবেসটা রয়েছে তার ভেতরে নিউক্লিয়ার হাতিয়ার যেগুলো রাখা ছিল, সেই হাতিয়ারগুলোই এবার সৌদি আরবিয়াকে দিয়ে দেওয়া হবে। কিন্তু কেন দেওয়া হবে, এটার কারণটা বুঝুন। এক তো আমেরিকার বিশ্ব ব্যাংকের কাছে যেই ধার দেনাটা রয়েছে সেটা হলো $37 ট্রিলিয়ন, মানে $37 ট্রিলিয়ন। $1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1,00,000 কোটি টাকা, মানে $37 ট্রিলিয়ন। মানে ভাবুন, $37 ট্রিলিয়ন মানে 37,00,000 কোটি টাকা কোথা থেকে দেবে? এই 37,00,000 কোটি টাকার যে ধার দেনাটা রয়েছে আমেরিকার মাথায়, এটা আমেরিকাকে নিয়ে ডুববে। আর আমেরিকার সাথে সাথে আরো কিছু দেশও ভরাডুবি খাবে, নাকানি চুবানি খাবে, যারা আমেরিকার পা চাটে আর যারা আমেরিকার উপরে বিশেষভাবে নির্ভরশীল। তো আমেরিকার ভেতরে যে ডিপ স্টেট রয়েছে, তাদের এটা নিয়ে খুব চিন্তা। কবে থেকে চিন্তা রয়েছে সেটার উপরেও আমি আসবো। তো আমেরিকার ধার দেনা, ডেট বলি যেটাকে আমরা, আর সেটাকে কম করার উপায় কি? এক্সপায়ারি ডেটের মাল বেচে দাও। যেগুলো জালি মাল, এত সব কিছু বোঝে না, যাদের জিনিস পেলেই হলো, তাদেরকে সব মাল বেচে দাও। দ্বিতীয়টা, এর মধ্যে ক্রুসেড রয়েছে। শুধুমাত্র ভারতের বিরুদ্ধে এই দুনিয়া না, যেটা দুনিয়াতে এই মুহূর্তে হচ্ছে সেটা ক্রুসেড, ধর্মযুদ্ধ চলছে। খ্রিস্টানিটি আর ইসলামের মধ্যে চলছে। ভারত তার মধ্যে একমাত্র দেশ যেখানে হিন্দু 80% রয়েছে, বাকি কোনো খ্রিস্টানিটি আর ইসলামের তার থেকে কোনো রকম ফরক পড়ে না। আবার এটাও পুরোভাবে বলবো না যে কিছুই হচ্ছে না, হচ্ছে, কিন্তু এটা আসল যুদ্ধ না, এটা হলো সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। তাই এটা নিয়ে এতখানিও ভাবার দরকার এখন নেই, কিন্তু হ্যাঁ, সচেতন অবশ্যই থাকতে হবে। সেকুলার মেন্টালিটি থাকা ভালো, কিন্তু তাই বলে নিজের বলি নিজে দিও না। এক এক সময় নিজের বুদ্ধিটাকেও একটু ব্যবহার করো। নিজের সরকার, নিজের রাজ্যের সরকার, নিজের দেশের সরকার ভেবে বাছাই করো। এটাই তোমাদের হাতে একমাত্র ক্ষমতা রয়েছে। তো সেটাই মেন গেম। আর গেমের নিয়মগুলোকে বোঝা শুরু করো, তাহলে পরে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আর এরপরে সোজাসুজি ভাবে আসে গাজা, মানে প্যালেস্টিন গাজা। আপনারা দেখলেন 56খানা মুসলিম দেশ কাতারে হামলা হওয়ার পরে এক হয়ে মিটিং এ বসে। কেন? গাজায় হামলা হলে পরে একসাথে বসো না কেন? মিটিং এ বসো না কেন? মিটিং করো না কেন? ইজিপ্ট কেন নিজের বর্ডার ক্লোজ করে রেখেছে এতদিন ধরে, এত বছর ধরে?
কেন গাজা পট্টির লোকেদের কোনো মুসলিম দেশ সাহায্য করেনি? যেই সৌদি আরব ইসলাম ধর্মের বাপ সাজে, তারা কেন একটা কথা বলেনি? তো ভাই এখানে সোজা ব্যাপার, কোনো কেউ একটা এদের বাপ আছে যে কিনা তাদের বলে যে কখন বসতে হবে আর কখন উঠতে হবে, কখন খেতে হবে, কখন হাঁকতে হবে, আর কখন বলতে হবে আর কখন চুপ থাকতে হবে। তাহলে বলি শুনুন, গাজা এই দুনিয়ার মিডল ইস্টের দুর্দান্ত একখানা পোর্ট তৈরি হতে চলেছে খুব তাড়াতাড়ি। যদি আপনাদের মনে থাকে তো ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে গাজাকে আমরা ডেভেলপ করব, মানে আমেরিকানসরা, আর তার মধ্যে ইসরায়েল একটা স্টেট হবে, গ্রেটার ইসরায়েল। দেখে নিন ট্রাম্পের দেওয়া স্টেটমেন্ট, ট্রাম্প তো বলেছিল আমাদের লক্ষ্য হচ্ছে গ্রেটার ইসরায়েল বানানো। ইসরায়েলের এটাই লক্ষ্য। ইন্টারনেটে পেয়ে যাবেন অনেক কিছুই তথ্য এরকম আছে, ট্রাম্পের স্টেটমেন্ট, ইসরায়েলের দেওয়া স্টেটমেন্ট, নেতানিয়াহুর দেওয়া স্টেটমেন্ট, সবকিছু অ্যাভেলেবেল পড়ে আছে। যেই কারণেই গাজাকে পুরোভাবে ধ্বংস করা হচ্ছে, কারণ একটাই, এই গাজা পট্টি আসতে থাকা সময়ে আপনারা দেখতে পাবেন যে এমন একটা সুন্দর পোর্ট হয়ে উঠবে যেটা দুবাই, সিঙ্গাপুর আর হংকং এর থেকেও অনেক বেশি অ্যাডভান্স হবে। তো তাহলে পরে দুবাইয়ের কি হবে, মিডল ইস্ট কান্ট্রিগুলোর কি হবে আসতে থাকা সময়? আপনারা দেখে নেবেন নেক্সট 4-5 বছরের মধ্যে মিডল ইস্ট আবারও সেই উঠের পিঠে চড়বে। মিডল ইস্টের মধ্যে খুবই ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যাবে, সেটা অভ্যন্তরীণ ভাবে আর বাইরের দিক থেকেও। আপনারা সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ দেখতে পাবেন খুব তাড়াতাড়ি, খুব বেশি দেরি হবে না। এই 56খানা দেশ নিজেদের মধ্যে বলে না ব্রাদারহুড, এইসব একজন আরেকজনের এগেনস্টে বসবে, একজন আরেকজনকে মারবে ধরবে। তাদের মধ্যেও কি লবি হবে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতেই বলে দেবো। পরে আমি এটাও বলবো যে গোটা দুনিয়া যেই দিকে যাচ্ছে, মোটামুটি ধরে চলুন সামনে 10-15 বছর খুবই টাফ যাবে। কারণ এই সময় যেটা সেট হচ্ছে, বানানো হচ্ছে, সেটা হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার। আর এই নিউ ওয়ার্ল্ড অর্ডার কে সেট করছে? নিউ ওয়ার্ল্ড অর্ডার সেট করছে ইসরায়েল আর ইউএসএ। আপনি বলতে পারেন ইহুদি আর খ্রিস্টান। এখানে কোথাও যদি কেউ পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে তাহলে পরে সেটা হলো ইসলামের আরেকটা দিক, ইসলামিস্ট টেরোরিজম, যেটাকে তারা আগে নিপটে ফেলছে। আপনার চোখের সামনে হচ্ছে সবকিছু। ইসরায়েল কেন এতখানি উদ্বিগ্ন হয়ে পড়ছে? হামাসকে খুঁজে খুঁজে মারছে, কাতারের মতো দেশের রাজধানী দোহাতে ডাইরেক্ট অ্যাটাক। ভাবতে পারছেন ওটা একটা দেশের রাজধানী, সেখানে ডাইরেক্ট অ্যাটাক। ইসরায়েল এটা সংকেত দিচ্ছে যে আমরা কাউকে ছাড়বো না, কোথাও ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না। ভেবে দেখুন। আর এই সমস্ত প্রসেস খুব ভালোভাবে চলছিল, কিন্তু একটা জায়গায় এসে ভারত কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের একটা প্রোগ্রাম খারাপ করে ফেলেছে। কোনটা? পেহেলগাম অ্যাটাকের পরে আপনারা কখনো ভেবেছেন মোদী আর ট্রাম্পের বন্ধুত্ব তো খুব ভালো ছিল, আজও তারা একজন আরেকজনকে বেশ ভালোভাবে সম্মানিত করছে, পার্সোনাল কোনো অ্যাটাক তো কেউ কাউকে করেনি। তাহলে পরে রিলেশনটা খারাপ কোথায় হলো? পেহেলগাম অ্যাটাকের পরে ভারত যে ব্রহ্মোস মিসাইল দিয়ে দানাদান পাকিস্তানে মেরেছে নূর খান এয়ারবেসে, কোনো দেশ স্পেশালি আমেরিকা তখনও ভাবতেই পারেনি যে ভারতের ব্রহ্মোস এতখানি নিখুঁত ভাবে হিট করবে, তাও আবার আমেরিকার গোডাউনে। নূর খানে অ্যাটাক হওয়ার আগে পর্যন্ত কিন্তু আমেরিকা এই ম্যাটারে কোনোভাবে নাক গলায়নি, উল্টো এটা বলেছে যে এটা তাদের মধ্যের ব্যাপার, তারাই সলভ করে নেবে। অথচ নূর খান এয়ারবেসে হিট হওয়ার পর থেকেই সুরবদল, যুদ্ধবিরতি। ওদিকে আমেরিকা টেনশনে, পাকিস্তান ভারতের হাতে পায়ে ধরছে যে প্লিজ যুদ্ধ থামান। নূর খান যেই এয়ারবেসটা রয়েছে সেটা রয়েছে পাকিস্তানে, কিন্তু সেখানকার যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো টোটালটাই আমেরিকার। আমেরিকা যেটা সব সময় গোটা দুনিয়াকে বলে বেড়ায় যে দেখুন পাকিস্তান নিউক্লিয়ার বম্ব কান্ট্রি, পাকিস্তান সেটা ঢিন্ডোরা পিটিয়ে বেড়ায়, কথায় কথায় ভারতকে নিউক্লিয়ার অ্যাটাকের থ্রেট দেয়। কার দমে? পাকিস্তান নিজেও জানে ভারত ধরলে পরে 24 ঘন্টাও লাগবে না, কারণ পাকিস্তানের কাছে নিজের কিচ্ছু নেই। ওই পুরো নূর খান এয়ারবেস আমেরিকার গোডাউন ছিল, যেখানে তাদের অনেক নিউক্লিয়ার অস্ত্রশস্ত্র রাখা ছিল। এটা খানিকটা তেমনই যে চুরির মাল নিজের ঘরে না রেখে অন্য কারো বাড়িতে রেখে দিন, যাতে রেড পড়লে সে ধরা পড়বে, আমি তো ভাই সেফ। তো আমেরিকা অনেক নিউক্লিয়ার ওয়েপন্স পাকিস্তানকে সেই গোডাউন বানিয়ে নূর খান এয়ারবেসে রাখে। নয়তো বুঝতে পারছেন না, পাকিস্তানের নিজেদের এয়ারবেসে পাকিস্তানি আর্মির সেখানে ঢোকার কোনো রকম পারমিশন পর্যন্ত ছিল না, ইভেন এখনো নেই। ভুল করে ঢুকে গেলে পরে কুত্তার মতো মেরে তাড়িয়ে দিত। তা আমেরিকা সেখানে এইসব রাখতো, যেই গেমটা খারাপ করে নরেন্দ্র মোদীজি আর আমাদের ভারতীয় সেনা মিলে। আমাদের এয়ারফোর্স দারুণ সুন্দর কাজ করে, আর যেই কারণে তারা এফেক্টিভ হয়। আর এতখানি ক্ষতি হওয়ার কিংবা করার পরে বিলিয়নস অফ ডলারের যে কোনো বন্ধুত্ব শত্রুতায় পরিণত হতে বাধ্য। তার উপরে ইন্ডিয়া রাশিয়া থেকে কাঁচা তেল কিনে গোটা দুনিয়াতে সেটা রিফাইন করে তো বেচছেই, আর বেচতে বেচতে সেই লেভেলে চলে গেছে, বিলিয়নস অফ ডলারের ফায়দা। এগুলো তো আমেরিকা দেখছে না। তার উপরে ট্রাম্প একজন বিজনেসম্যান, নিজের ক্ষতি কিভাবে সহ্য করবে? এটাই তো রাগ।
তার উপরে ইন্ডিয়ার কাছে আমেরিকা তাদের এগ্রিকালচার মার্কেট ওপেন করতে বলছে, যাতে তারা তাদের ফসল ফলাদি ভারতের মার্কেটে ঢোকাতে পারে, সেগুলো বেচতে পারে, যেটার জন্য ইন্ডিয়া আমেরিকাকে না করছে। তো রাগটা বিভিন্ন দিক থেকে ঘুরছে, একদিকে শুধু রাগ না, বিলিয়নস অফ ডলারের লস আমেরিকা হচ্ছে আমেরিকার, আর আমেরিকার মাথায় 37 ট্রিলিয়ন বোঝার লোন, ভাবুন একবার। সো এবার আমরা আরেকটা পয়েন্টে আসবো। একটুখানি আজকে আপনাদের এটাও বোঝা দরকার যে আমরা এখন ধর্মের কথা বলি, যে যেই ধর্মেরই হোক না কেন সেই ধর্মের লজিক বোঝানোর চেষ্টা করি, সেই ধর্মের প্রচার করি, কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে এই জিনিসটা কতদিন, ততদিনই যতদিন আপনার দেশ আছে, আপনার দেশ যতদিন সুরক্ষিত আছে। বিশেষ করে এই দেশের 80% হিন্দু ধর্মের লোকেরা এটা বিচার করুক যে এই দেশ ছাড়া তাদের কাছে আর অন্য কোনো দেশ আছে কি, আছে কি? নেই। তো আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনার ধর্ম যাই হোক না কেন, আপনার ভাবনা চিন্তা, আপনার মনে মাথায় আপনার দেশ সবার আগে হওয়া উচিত, সবার আগে হওয়া উচিত। যারা দেশের আগে নিজের ধর্ম দেখে তারা এই দেশের প্রকৃত লোকই না, প্রকৃত মানুষই না। এবার আমি আপনাকে বলছি যে এই সব গেম ফিক্স কিভাবে, যার মধ্যে প্রথমে আসে যাক সৌদি পাকিস্তান চুক্তির ব্যাপারে। তো শুনে রাখুন, খুব তাড়াতাড়ি ন্যাটোর মতো একটা সংগঠন তৈরি হবে। যেমন ন্যাটো রয়েছে ইউরোপিয়ান দেশগুলো সংগঠন, তেমন ভাবেই তৈরি হবে ইসলামিক ন্যাটো, যেটা শুরুটা পাকিস্তান আর সৌদি দিয়ে হলো। এরপর আপনারা দেখবেন আস্তে আস্তে আরো দেশ এই গ্রুপে অ্যাড হবে। তবে এক মিনিট, এখানে এটা ভাববেন না যে 56টা দেশ এক হয়ে যাবে, সেটা কোনোদিনই হবে না। কারণ এখানে প্রচুর দেশ এমন রয়েছে যাদের সাথে কারো না কারো বনে না। তার উপরে শিয়া সুন্নি বিবাদ তো আছেই, যেমন সৌদি আর ইরানের মধ্যে তো জানেনি 36 কা আঁকড়া। তো এরকমই ছোটখাটো বিবাদ আর ঝগড়াঝাটিতে পুরো মিডল ইস্ট ভরে আছে। কে কার সাথ দেবে, কে কার পাশে দাঁড়াবে সেটা বলা মুশকিল। দেখবেন নিজেদের মধ্যেই লড়াই শুরু হয়ে যাবে, যেটা একটু আগেই বললাম। আর তারপর আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, চায়না এরা তো আছেই আগুন লাগানোর জন্য। তার মধ্যে তুর্কি আবার নিজেই ন্যাটোর মেম্বার। ভাবুন একবার কি দশা হবে। ওখানে শুধুমাত্র তেলের গেম চলছে, আর কিচ্ছু না। যে যার স্বার্থ দেখছে, কিন্তু ম্যাক্সিমাম দেশগুলোর মধ্যেই ভয় রয়েছে ইসরায়েলের। কারণ কি, তারা এটা জানে ইসরায়েল যা খুশি করতে পারে। কারণ কি, তার পিছনে আমেরিকা রয়েছে। আমেরিকার পুরো ইতিহাস দেখে নিন, ইভেন এখনো পর্যন্ত শুধুমাত্র একটা দেশের প্রতি সে লয়াল, যার জন্য সে যা খুশি করতে পারে, আর সেটা হলো ইসরায়েল। আমেরিকাতে সরকার যারই হোক না কেন, চাহে রিপাবলিকান হোক, মানে ডোনাল্ড ট্রাম্পের সরকার, কিংবা জো বাইডেনের সরকার ডেমোক্র্যাট হোক, ইসরায়েল ইজ পার্মানেন্ট। বাদ বাকি সমস্ত কিছু তাৎক্ষণিক ইন্টারেস্ট, বাট ইসরায়েল ইজ পার্মানেন্ট। যেই পার্টি যেই সরকারই হোক না কেন আমেরিকায়, ইসরায়েলকে সাপোর্ট করাটা তাদের জন্য পার্মানেন্ট। চলুন গেম সব ফিক্স যে সেটা কিভাবে সেটা বোঝাই। এই জিনিসটা একটুখানি আজকালকার যে জেনজি জেনারেশন রয়েছে তাদেরকে বুঝতে হবে, তাদেরকে একটু বিচার করতে হবে, ইতিহাসের একটু পিছনে গিয়ে সম্পূর্ণটা বুঝতে হবে। এই ফুল গেমের টাইম লাইনটা আপনাকে বুঝতে হবে। মিডল ইস্টের গালফ ওয়ার 1990-এর দশকে হয়। সেই সময় আমেরিকার মাথায় ডেপ্ট মানে ধার দেনা কত ছিল? তখন ধার দেনা আমেরিকার মাথায় ছিল মাত্র $3.5 ট্রিলিয়ন, আর আজকের ডেটে সেটা হলো $37 ট্রিলিয়ন। তো তখন ছিল $3.5 ট্রিলিয়ন। এটাও নিজের মধ্যে একটা অনেক বড় বাবল ছিল। বাবল পর্যন্ত ফেনা। আর যদি সেই বাবলটা ফাটে তাহলে পরে আমেরিকা পথে বসে যেত। আর সেটাকেই চেপে রাখার জন্য ডিপ স্টেট, যেটা কিনা আমেরিকার ভেতরে রয়েছে, তারা কেমন কেমন সব যুদ্ধ তৈরি করে মিডল ইস্টের ভেতরে, এটা বলে বোঝানো যাবে না। আপনাকে একটা নাম বলছি, গুগল করে দেখে নেবেন। ডিপ স্টেট আর খ্রিস্টান মিশনারি ইসলামের এগেনস্টে কিভাবে কাজ করে সেটা বুঝতে আপনার সাহায্য হবে। ইরাক কখনোই কুয়েতের উপরে আগে অ্যাটাক করতে চাইছিল না। তারা ব্রাদার স্টেট ছিল, মুসলিম ছিল, আরবস ছিল, কিন্তু তাদের একটা ফরেন মিনিস্টার ছিল তারিক আজিজ। সাদ্দাম হোসেনের ফরেন মিনিস্টার আর ডেপুটি প্রাইম মিনিস্টারও তিনিই ছিল। তারিক আজিজ, এই নামটা শুনে আপনার মুসলিম মনে হবে, কিন্তু ইনি খ্রিস্টান ছিল। গুগল করে দেখে নেবেন। এই মানুষটা এই পুরো লড়াইটাকে ডিজাইন করে, এই মানুষটা এই পুরো লড়াইকে ফেসিলিটেট করে। এটার জন্য অনেক বই রয়েছে, সোশ্যাল মিডিয়াতে ডকুমেন্টেড রয়েছে, আপনাকে একটু খুঁজে খুঁজে বেছে জাস্ট দেখে নিতে হবে। কিন্তু ইন শর্ট, যেই চার্চ রয়েছে খ্রিস্টানিটি, তারা নিজেদের পেয়াদা প্রত্যেকটা জায়গায় ফিক্স করে। আমি বলছি আপনি মিলিয়ে নিন। রাশিয়াকে কারা ভাঙে? ইউনাইটেড রাশিয়া, মানে সেই সময়ের ইউএসএসআর যে ভাঙে, যার ভূমিকা সব থেকে বেশি ছিল, সে ছিল ইউএসএসআর এর সেই সময়ের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। কারণ কি, গর্বাচেভের সময়ে রাশিয়া সব থেকে বেশি কমজোর হয়ে পড়ে, কিংবা বলতে পারেন তাকে কমজোর করা হয় ইচ্ছাকৃত ভাবে। গর্বাচেভের বই পড়ে দেখে নিন, সে একজন ভালো খ্রিস্টান ছিল,
তিনি রাশিয়াকে ভেঙে ফেলেন। অভ্যন্তরীণ যদি কোনো দেশের কিছু না হয় না, বাইরের লোক আপনার ক্ষতি করতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। আর প্রত্যেকটা দেশের মধ্যে আপনি এমন খ্রিস্টান পাবেন যে খ্রিস্টানের নামে, মানে আজকাল এই যে জেনজির যে আন্দোলন চলছে না, তাদের মাইন্ডের পেছনে আপনি একজন খ্রিস্টানকেই পাবেন। খ্রিস্টান বলতে ক্রিপ্টো খ্রিস্টান, নট অল খ্রিস্টান, জাস্ট ক্রিপ্টো খ্রিস্টান। আমার খ্রিস্টান বলার মানেই হলো এটা, ক্রিপ্টো খ্রিস্টান। আর এই ক্রিপ্টো খ্রিস্টানরা যে কোথাও হতে পারে, যে কোথাও থাকতে পারে। বর্তমানে আমাদের দেশে যে ইটালিয়ান পরিবার রয়েছে, এরাই তারা, যারা কিনা এই ধমকি দেয় খুল্লা যে আমরা জেনজিকে রাস্তায় নামিয়ে দেবো। ভাবুন, অপোজিশনে বসে তারা সরকারকে ধমকি দিচ্ছে, এতখানি কমজোর হয়ে যাওয়ার পরেও সেটা কিভাবে সম্ভব, যারা 15 বছর ধরে ক্ষমতায় নেই? কারণ তাদের পিছনে বিদেশি ডিপ স্টেট রয়েছে, যেখান থেকে এরা সব দিক থেকে সব রকম সাপোর্ট পায়। সরকার জারি হোক না কেন, সিস্টেম এদেরই। তো 90-এর দশকে যখন আমেরিকার মাথার উপরে $3.5 ট্রিলিয়ন ধার দেনা ছিল, সেই সময় তারা মিডল ইস্টের যুদ্ধ প্ল্যান করে। আর তাদের মনে এতখানি ভয় ঢুকিয়ে দেয় যে মিডল ইস্টের আরবদেরকে এক্সপায়ারি ডেটের মাল নিতে হয়। আর তারা যখন সেই ট্রিলিয়নস অফ ডলারের মাল কিনে নেয়, তো তাদের ইকোনমি চলে যায়, আর ইউএসএ উপরে উঠে আসে কিছুটা, কিন্তু পুরো ইকোনমি কিন্তু শোধায় না। তখন তারা টুইন টাওয়ার অ্যাটাকের একটা বেশ ভালো একটা নাটক রাচায়। ইয়েস, আপনাদের একটা সাজেশন দিতে পারি। রাজীব দীক্ষিতজির একটা পুরনো ভিডিও আছে, মানে যখন তিনি বেঁচে ছিলেন তখনের। রাজীব দীক্ষিত আপনারা নিশ্চয় নাম শুনেছেন, না হলে আপনি গুগল করে কিংবা ইউটিউব করে দেখে নিতে পারেন। রাজীব দীক্ষিতের 9/11-এর উপরে ইউটিউবে পুরো ভিডিও পড়ে আছে, একটা না অনেকগুলো, আপনারা দেখে নিতে পারেন। তিনি দেখবেন যে 9/11-কে কিভাবে এক্সপোজ করেছেন, দেখবেন সেটা সোশ্যাল মিডিয়াতে, এমনকি ইউটিউবের উপরে ভিডিও রয়েছে, দেখে নিন ঘুরে, কোনো অসুবিধা নেই। ইভেন এমনকি কিছু আমেরিকানদের আপনি ইন্টারভিউ দেখতে পারেন, ঠিক আছে? আর কিছু আমেরিকানদের এমন ভিডিও আছে যারা নিজেরাই বানিয়েছে, সেগুলোও দেখতে পারেন যে কিভাবে তাদের ইভিল সরকার তাদেরকে নাচিয়েছে বা নাচাচ্ছে। আর ভিডিওটাও যদি ভালোভাবে ডিটেলসে দেখেন যে কিভাবে দুটো বিল্ডিং পড়ছে, যেখানে প্লেন এখনো টাচও করেনি বিল্ডিং এর, সেখান থেকেও আগুন বেরোনো শুরু হয়ে যায়। আর ভিডিওটা যদি ভালোভাবে ডিটেলসে দেখেন তাহলে দেখবেন যে কিভাবে বিল্ডিং দুটো পড়ছে, একইভাবে সেম ভাবে, ঠিক যেরকম ভাবে কোনো বিল্ডিং কে তার পিলার গুলোতে ডায়নামাইট লাগিয়ে ব্লাস্ট করে সেই বিল্ডিং গুলোকে পুরো ধ্বংস করে ফেলা হয়, ঠিক সেইভাবে টুইন টাওয়ার সেই একই কায়দায় পড়েছে। যদি না দেখে থাকেন তাহলে পরে দেখে নেবেন, আর ভালো করে দেখবেন। তো সেটাও একটা প্ল্যান ছিল, কারণ কি আমেরিকাকে আফগানিস্তানের ভেতরে ঢোকার ছিল, আর তার জন্য তাদের একটা ইস্যু চাই। কারণ কি আফগানিস্তান রেয়ার আর্থ মিনারেলস এর ভান্ডার, যেটা এখনকার দিনে খুব প্রয়োজন প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য, যেমন ল্যাপটপ, মোবাইল, ইলেকট্রিক কার, এভরিথিং। আমরা এখনকার দিনে যা ব্যাটারি চালিত জিনিস ইউজ করি, এভরিথিং, এসবের জন্য রেয়ার আর্থ মিনারেলস দরকার। কারণ যেই ব্যাটারি ইউজ হয় আমাদের ফোনে, তাতে দরকার পড়ে লিথিয়ামের, আর এই লিথিয়ামের ভান্ডার রয়েছে আফগানিস্তানে। আমেরিকার রিসেন্ট স্টেটমেন্ট দেখবেন ডোনাল্ড ট্রাম্পের দেওয়া, যে আমরা আবারও আফগানিস্তানে ঢুকবো, আমাদের ওখানে তৈরি করা একটা এয়ারবেস আছে যেটার নাম বাগরাম এয়ারবেস, যেটা বানিয়েছিল একসময় ইউএসএসআর, যখন তারা আফগানিস্তানে অ্যাটাক করেছিল, ঢুকেছিল, কিন্তু সেটাকে ডেভেলপ করে আমেরিকা। তো ভাবুন, জাস্ট একটা মাত্র এয়ারবেসের জন্য আমেরিকা এত বিলিয়নস অফ ডলার খরচা করে আফগানিস্তানে যেতে চাইছে আবারও, যেখান থেকে তারা পালিয়ে এসেছিল। তাও এরকম সময়ে যখন কিনা তাদের ইকোনমিক কন্ডিশন ভালো না, তাও শুধুমাত্র একটা এয়ারবেসের জন্য। ভাবুন, একবার ভাবুন, আফগানিস্তান মানে লিথিয়ামের ভান্ডার, আর লিথিয়াম মানে ইলেকট্রিক ব্যাটারিজ। আর কারা আজকের ডেটে সব থেকে বেশি ম্যানুফ্যাকচার করে এই সমস্ত প্রোডাক্টগুলো, যেগুলোতে এই ব্যাটারি লাগে? ভাবুন, একবার ভাবুন। আমার মনে পড়ে হিটলারেরও এটাই চিন্তা ভাবনা ছিল, যে আমার ইকোনমি যুদ্ধে চলবে। ইভেন এখন রাশিয়া এত বছর ধরে লড়ছে ইউক্রেনে, কোনো ফরক পড়েছে না? কেন কি তাদের ইকোনমি এখন ওয়ার ইকোনমি হয়ে উঠেছে। আর আমেরিকার ইতিহাস, তো সেটা তো ইতিহাসই সাক্ষী আছে যে আমেরিকার সব থেকে বড় বিজনেস হলো তাদের ওয়েপন্স ইন্ডাস্ট্রি। আর যদি ভয় না থাকে মনে, তাহলে যুদ্ধ হবেই বা কেন? আর যদি যুদ্ধই না হয়, তাহলে পরে ওয়েপন্স কিনবে কে? সবকিছু কানেক্টেড, এভরিথিং ওয়াজ কানেক্টেড। আপনার ভাবনা চিন্তা, আপনার কল্পনার বাইরের থেকেও বাইরে এই সমস্ত কিছু। তারপর বলি যে যদি বিন লাদেন পাকিস্তানের থেকে ধরা পড়ে, তাহলে পরে তার বডি কেন কোনোদিন দেখানো হয়নি? তাকে কোথায় ফেলা হয়? আসলেই কি লাদেন কোনোদিন ধরা পড়েছিল? বিন লাদেন নামের কোনো ব্যক্তি আদৌ কি সেই জায়গায় ছিল? আর যদি ছিল, তাহলে পরে তার পেটিটাকে, যার মধ্যে তার বডি ছিল, সেটাকে কোথায় ফেলা হয়? সমুদ্রে ফেলা হয়?
আদৌ ফেলা হয় তো? কারণ আমরা তো হলিউডের সিনেমাতে দেখি যে ডাইনোসর রয়েছে, অ্যাভেঞ্জার্স রয়েছে, আয়রন ম্যান, থর, কত কিছুই না রয়েছে, কিন্তু তারা সিনেমার জগতে, তারা আসল জগতে এক্সিস্ট করে কি? না তো। তেমন ভাবেই আমরা দেখাতে অনেক কিছু পারি আর দেখতেও অনেক কিছু পারি, কিন্তু তার সবটাই যে সত্যি হবে তা কোথাও লেখা নেই বাবা জীবন। জাদু বোঝেন তো? জাদু কি? জাদু হলো পাকা হাতের পাকা কাজ আর নজরের ধোকা। ভাবুন ভাবুন ভাবুন, আপনাদের বুঝতে হবে যে ইন্টারন্যাশনাল পলিটিক্স কিভাবে চলে। যাক, ডিপ স্টেট কন্টিনিউ চলতে থাকে আর 90-এর দশকের পর থেকে, মানে লাদেন আর টুইন টাওয়ারের এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরে এবার আগানো যাক। তো এরপরে আমি কিছু এমন কথা বলছি যেটার পরে আপনারা বুঝতে পারবেন যে সবকিছু কিভাবে ফিক্স আগে থেকে হয়ে থাকে। সাদ্দাম হোসেনকে 2006 সালে 30শে ডিসেম্বর ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। সাদ্দাম হোসেনের কাছে, মানে ইরাকের কাছে নাকি কেমিক্যাল ওয়েপন রয়েছে, এটা আমেরিকা চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে। কোনো ওয়েপন পাওয়া যায়? ঘন্টার মাথা পাওয়া যায়। তো ভাবুন সাদ্দাম হোসেনকে কে মারে? গদ্দাফি। মুসলিম ওয়ার্ল্ডে সাদ্দাম হোসেনের পরে যদি কোনো একমাত্র ইন্টেলিজেন্ট মানুষ থেকে থাকে তাহলে পরে সেটা ছিল কর্নেল গদ্দাফি, যার দেশে সম্পূর্ণতা ছিল। আপনারা গুগল করে দেখে নিতে পারেন, এডুকেশন ফ্রি, হেলথ ফ্রি, খাবার দাবার সবকিছু ফ্রি ছিল। সেই গদ্দাফিকে 2011 সালের 20শে অক্টোবর মেরে ফেলা হয় আরব স্প্রিং এর নামে, যেটা সেখানে আন্দোলন হয় ওই একই ধরনের জেনজি টাইপের। কে মারে গদ্দাফিকে? কার প্ল্যান ছিল? তারপরে যদি আপনারা দেখেন, একমাত্র মানুষ যে কিনা পাকিস্তানের ভেতরের সমস্ত কিছু রহস্য জেনে গেছিল আর সে আমেরিকার জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারত, সেটা জিয়াউল হক ছিল। জিয়াউল হককে 1988 সালে 17ই আগস্টে মেরে ফেলা হয় প্লেনের মধ্যেই, মিসাইল দিয়ে টার্গেট করে। কেন মেরে ফেলা হয়? কেন কি সেই ব্যক্তি এবার আমেরিকার জন্য এরপর থেকে আর কাজ করতে চাইছিল না। ছাড়ুন, ভাবুন ইমরান খানকে জেলে কেন রাখা হয়েছে। ইমরান খান সেই খেলার রহস্যটা পাবলিকালি সবার সামনে বলে ফেলে। ইমরান খান সেলাই খুলতে শুরু করে দিয়েছিল, বলতে শুরু করে যে আমেরিকা আমাদের উপরে ডমিনেট করতে চায়, আমাদেরকে তাদের হাতের কাঠপুতুল বানাতে চায়, রাশিয়ার থেকে সে তেল কিনতে চায়, ইন্ডিয়ার সে প্রশংসা করে, তাই তাকে ভেতরে ভরে দেওয়া হয়। আর যেগুলো সহজেই বিকে যায়, বেসিক্যালি যেগুলো নিজের দেশের গদ্দার হয়, যেমন পাকিস্তানের শরীফ ব্রাদার্স, নওয়াজ শরীফ, শাহবাজ শরীফ, তাদেরকে গদিতে বসায়। যেমন এখন শাহবাজ শরীফ গদিতে বসেছিল, আছে, এক সময় নওয়াজ শরীফ বসেছিল। আপনার কি মনে হয় এই যে ফিল্ড মার্শাল মুনির রয়েছে, এটা কোনো মুসলিম? একদমই না। মুনির নিজেকে শেয়ানা ভাবে, ও নিজেও জানে না যে ওকে কেউ হ্যান্ডেল করছে, নয়তো মোসাদ নয়তো সিআইএ। মুনির দুটো রুটির টুকরো লাঞ্চে খেতে গিয়ে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ডাকে নিজের দেশকে বেচে দিয়ে এসেছে। মনে করুন সেই সময় ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওয়াশিংটনে ডেকেছিল ফোন করে, যে আপনি তো কানাডাতে আছেন, যাওয়ার সময় তাহলে একবার ঘুরেই যাবেন, আমার সাথে দেখা করে যাবেন। মোদিজি যায়নি, কারণ মোদিজি জানে সেখানে গেলে কি হতো, কি গেম চলছে, আর ট্রাম্প কি গেম খেলার চেষ্টা করত। তো যাই হোক, আমি এবার মেন লাইনে আসি। আপনারা একটা জিনিসের উপরে নজর দিন যে কিভাবে প্রত্যেক 8-10 বছর অন্তর অন্তর দুনিয়াতে বড় বড় আন্দোলন করানো হচ্ছে, আর সেগুলোকে কারা করাচ্ছে। আরব স্প্রিং হয় 2010 সালে 17ই ডিসেম্বরে। রাশিয়াতে, আফগানিস্তানে, পাকিস্তানে, শ্রীলঙ্কাতে, বাংলাদেশে, মায়ানমারে, নেপালে এই যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনগুলো আপনাদের মনে হচ্ছে যে হঠাৎ করে এত ভিড় চলে আসছে, গদি বদল হয়ে যাচ্ছে, আর সেখানকার জেনজিরা বলছে যে বাহ, আমরা করে দিয়েছি, আমরা করে দেখিয়েছি। আমাকে বলুন, নেপালের মধ্যে যে আন্দোলনটা হয়, এত আগুন জ্বালানো হয়, পার্লামেন্ট জ্বালিয়ে দেওয়া হয়, সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দেওয়া হয়, এত এত ইম্পর্টেন্স পেপার জ্বালিয়ে দেওয়া হয়, ফাইল জ্বালিয়ে দেওয়া হয়, এতে কার ফায়দা হয়? সুপ্রিম কোর্ট জ্বালানোর তো কোনো মানে ছিল না। পার্লামেন্ট জ্বালানোর কারণ কি? এর আরে অন্য কেউ চলে এসেছিল। কিন্তু ভারতের ভেতরে যেই ক্রিপ্টো খ্রিস্টানরা যেই স্বপ্নটা দেখছে যে এখানেও এরকম জেনজি আন্দোলন করিয়ে গদিবদল করাবে, যেহেতু আর কোনো উপায় নেই যে তার, সাম দাম দ্বন্দ্বভেদ সবকিছু ট্রাই করে নিয়েছে, বড় ইউটিউবারদেরকে লেলিয়ে দিয়েছে, ভারতের জন্ম নেওয়া অবৈধ জার্মান শেপার্ড ইউটিউবারদেরকে লেলিয়ে দিয়েছে, সবকিছু করে নিয়েছে, তাও হচ্ছে না, আর হবেও না। কারণ কি জানেন? কারণ ভারতবর্ষে 80% মানুষ হিন্দু। যেই জেনজি জেনারেশন রয়েছে তারা হিন্দু, তারা জানে যে 80% হিন্দু নিজেদের ক্ষতি কখনোই চাইবে না। ভারত এই মুহূর্তে মজবুত হাতে আছে, এরাও জানে ভারত ঝুঁকছে না, আর এত বড় দেশে এটা করানোটাও সোজা না। আমরা পাকিস্তানি না, আমরা নেপালি না, বাংলাদেশি না,
আমরা ভারতীয়। হ্যাঁ, মেলানো মেশানো আশেপাশের অন্য কেউ যদি চলে আসে সেটা আলাদা ব্যাপার। আপনাকে যদি মিসগাইড করার চেষ্টা করা হয় আর আপনি হয়ে যান, তাহলে সেটা আলাদা ব্যাপার। আপনাকে যদি ব্রেন ওয়াশ করা হয় সোশ্যাল মিডিয়ার দ্বারা, কিংবা কোনো বায়াসড ইউটিউবার কিংবা কোনো জার্মান শেফার্ড দ্বারা, তাহলে পরে সেটা আলাদা ব্যাপার। সেটা আপনার দোষ, আপনি নিজের ভালো নিজে বুঝতে পারেননি। দেখুন, একটা দেশ পারফেক্ট হয় না, সেটাকে বানিয়ে নিতে হয়। আর সেটা শুধু সরকারের কর্তব্য না, আমার আপনারও অনেক কর্তব্য থেকে থাকে। একটা দেশকে সুন্দর আর ভালো বানানোর জন্য মানুষের মধ্যে সিভিক সেন্সটুকু থাকাও দরকার, যেটা আমাদের মধ্যে নেই, কিংবা অনেক কম মানুষের মধ্যে রয়েছে। হ্যাঁ, এটাই সত্যি। তো ঠান্ডা মাথায় একটু ভেবে দেখুন তো, মোদী সরকার আসার আগে এই দেশে কি কিছুই বাজে হয়নি? কোনো ঘোটালা হয়নি? কোনো স্ক্যাম হয়নি? আতঙ্কবাদী হামলা হয়নি? বম ফাটেনি? মুম্বাই বিস্ফোরণ হয়নি? অমরনাথ যাত্রায় অ্যাটাক হয়নি? কাশ্মীর জ্বলেনি? মুম্বাই, গুজরাট, দিল্লি জ্বলেনি? দাঙ্গা হয়নি? হিন্দু মুসলিম রায়ট হয়নি? নকশালিজম একসময় কতখানি ছিল ভাবুন তো। এখন নকশালিজম গুটিয়ে এইটুকু জায়গায় চলে এসছে। করছে তো, চেষ্টা তো করছে সরকার। সবকিছুতেই সময় লাগে। কোনো জিনিস ভেঙে গেলে পরে সেটাকে নতুন ভাবে গড়তে একটু তো সময় লাগেই। 70 বছরের ব্ল্যান্ডার কয়েক বছরে ঠিক হয় না। ঘাপলাবাজি এই সরকারেও আছে কোথাও কোথাও। সব সরকারে থাকবে, করবে, কেউ দুধে তোলা না। কিন্তু দেশের ব্যাপারে সচেতন থাকাটাও জরুরি। আগে আমরা জবাব দিতে জানতাম না, এখন অ্যাটলিস্ট সেটা তো দিতে জানি, আর ভালোভাবে জানি। কোনো দেশ, কোনো রাজ্য 100% সঠিক হয় না, হওয়া সম্ভব না। কারণ রাজ্য কিংবা দেশ মানুষই বানায়, আমরাই বানাই। তো আমাদের নিজেদেরকে আগে ঠিক হতে হবে, আর গদ্দারদেরকে চিনতে হবে। তো এই যে সমস্ত আন্দোলন হচ্ছে, এটার মেন কারণ কি? আমেরিকার ডিপ স্টেটের এত চিন্তা কেন, কিংবা কাদের জন্য? স্পেশালি কাদের জন্য এত চিন্তা? স্পেশালি তাদের চায়নার জন্য। এরা চায়না জেনজিকে দেখাতে চায় যে যদি এই জিনিসটা রাশিয়াতে হতে পারে, আফগানিস্তানে হতে পারে, পাকিস্তানে হতে পারে, শ্রীলঙ্কাতে হতে পারে, মায়ানমারে হতে পারে, নেপালে হতে পারে, বাংলাদেশে হতে পারে, তাহলে চায়নাতে কেন হতে পারবে না? আর তার আগে তারা ট্রাই করছে ক্রিপ্টোর মাধ্যমে, মানে ক্রিপ্টো খ্রিস্টানদের মাধ্যমে, যে ভারতে যেন এটা হয়ে যায়। আর ভারতে যদি এমনটা হয়ে যায়, তাহলে পরে চায়না জেনজিকে একটা মেসেজ দেওয়া হবে যে ভারতে যদি হতে পারে, তাহলে আপনারা পারবেন না কেন? এবার আপনারা করুন, আর এতে ফায়দা কার হবে? $37 ট্রিলিয়ন যাদের মাথার উপরে ধার দেনা রয়েছে, সেই আমেরিকার হবে। কারণ আমেরিকার টার্গেট কিন্তু চায়না, ভারত না। এখনো পর্যন্ত না, সেইভাবে না। মেন টার্গেট কিন্তু চায়না। ভারতের যদি 140 কোটি লোক থাকাকালীন এত বড় দেশ, যদি সেখানে এরকম ভাবে তাক্তা পালট গদি বদল হয়ে যায়, তাহলে পরে সেটা চায়না কেন পারবে না? সেটা চায়নায় কেন হবে না? আমেরিকা এটাই প্রুভ করতে চায়। আমি আবারও বলছি, আমেরিকার মেন টার্গেট চায়না। আর দ্বিতীয় কথা, ডিফেন্স ইন্ডাস্ট্রি সব সময় থেকেই ইহুদিদের হাতে রয়েছে। যদিও বা ইসরায়েল ভারতের অনেক ভালো বন্ধু দেশ আর শুভচিন্তক, কিন্তু এই সময় সমীকরণ এমন হয়ে রয়েছে যে কিছুই বলা যায় না। কথায় আছে না, জিও পলিটিক্সে কেউ কারো বন্ধু না। ব্যাস, যখন যার থেকে ফায়দা হয় তখন সে তার অ্যালাইড। দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড ইন জিও পলিটিক্স। আর যেই ইসলামিক দেশগুলোর পাম্পকিন করা হয়ে থাকে পেট্রোডলার দিয়ে টেরোরিজমের ভেতরে, মানুষ যদি ভাবে যে পাকিস্তান অনেক বড় ইসলামিক রাষ্ট্র, পাকিস্তান ইসলামের নামে জাস্ট একটা ডাস্টবিন, একটা আবর্জনা। ইসলামে যদি কোথাও কোনো নোংরামি থেকে থাকে, তাহলে পরে সেটা শুধুমাত্র পাকিস্তানে রয়েছে, যেটা এবার সে আস্তে আস্তে বাংলাদেশের ভেতরে ঢোকাচ্ছে। আর পাকিস্তানি গোটা দুনিয়াতে যেখানেই থাকুক না কেন, তারা কোথাও একটা ইসলামিক দেশের অনুযায়ী কোনো রকম রেসপেক্ট পায় না। কি করে পাবে? বাইরের দেশে গিয়ে ভিক্ষে করে, সৌদিতে গিয়ে ভিক্ষে করে, চুরি ছেঁচড়াম করে, সেখান থেকে তাড়িয়ে দেয়। এই তো ওদের ইজ্জত, মান, সম্মান। তো তাহলে পরে আপনারা ভাবতে পারেন, সৌদি আরবিয়া পাকিস্তানের সাথে হাত কেন মেলায়, ট্রিটি কেন সাইন করে? সেটাই বলছি। আপনি মনে করে দেখুন, ট্রাম্প যখন প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে সিলেক্ট হয়, তো তার প্রথম যেই দেশ ভিজিট ছিল সেটা ছিল সৌদি আরবিয়া, টাকা কামানোর জন্য যেখানে সে যায়। মিডল ইস্টে সে অনেক $1 বিলিয়ন হাতিয়ারের বিজনেস ডিল সাইন করে। আর ট্রাম্প যখন আবারও প্রেসিডেন্ট পদে সিলেক্ট হয়, তো কোথায় যায়? আবারও প্রথম ভিজিট সৌদি আরবিয়া। প্রায় $600 বিলিয়ন হাতিয়ারের ডিল সাইন হয়। 600 বিলিয়ন। আর এই $600 বিলিয়ন হাতিয়ারের ডিল দেখে কাতার এতখানি ভয় পেয়ে যায় যে $400 মিলিয়ন এরোপ্লেন, ভাবুন, $400 মিলিয়ন একটা এরোপ্লেন ট্রাম্পকে গিফট করে দেয়। বলে যে পাপ্পা, এটা আপনার জন্য। কিন্তু পাপ্পা সেই গিফটটা খুশি খুশি পকেটে ভরে ফেলে, আর রিটার্ন গিফটে মাত্র কিছু মিসাইল দিয়ে দেয়। তো যাই হোক, $600 বিলিয়ন ডিল যখন সৌদি আরবিয়া আমেরিকার সাথে এমবিএস করে, মানে মোহাম্মদ বিন সালমান,
মোহাম্মদ বিন সালমানের ব্যাপারে বলা হয়ে থাকে যে ইনি কোনো শুদ্ধ হার্ডকোর আরব না, ইনি অনেকটাই আলাদা টাইপের মানুষ। এনাকে আজ পর্যন্ত কেউ পুরোপুরি ভাবে পড়ে ফেলতে পারেনি যে তিনি আসলে চান কি। তো এমবিএস মানে মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে বলে যে $600 বিলিয়ন ডিল আমি আপনার সাথে করছি, তাহলে পরে আমরা নিউক্লিয়ার ওয়েপন্স কেন পাবো না? আর ট্রাম্পের স্বভাব যেমন, সেও বলে দেয় যে চিন্তা নেই, পেয়ে যাবেন আপনি, নিউক্লিয়ার ওয়েপনও পেয়ে যাবেন। কারণ ট্রাম্প জানে যে আমাদের পাকিস্তানের গোডাউনে মাল পড়ে আছে। আর সেই ডিলটা করে যখন সে যায়, তার মনে হচ্ছিল যে কথাবার্তা সব ঠিক আছে, আর ঠিক এমন সময়ের মধ্যে যা সমস্ত সমীকরণ তৈরি হয়ে যায়, পেহেলগামের মতো নোংরা ঘটনা পাকিস্তান ঘটিয়ে দেয়। তার মনে হয় যে এটা আগের মতোই সমস্যা, কথাবার্তা 2-4টে গুলি চলার পর মিটে যাবে, প্রোটেস্ট হবে কিন্তু মিটে যাবে। কিন্তু ভারত এবার অন্য মুডে ছিল, ভারতের জনগণ এবার অন্য মুডে ছিল, সরকার এবার অন্য মুডে ছিল, সেনা আবার অন্য মুডে ছিল, ল্যাংটো করে ঝুলিয়ে বসিয়ে দাঁড়িয়ে শুইয়ে পেটায়। আর এরকম ভাবেই মারে যে নূর খান বেস বিচ্ছিরি ভাবে নষ্ট হয়ে যায়। এই নূর খান এয়ারবেসে যখন আমাদের ব্রাহ্মস মিসাইল পড়ে আর তারপর সেখানে যে নিউক্লিয়ার রেডিয়েশন হয়, তো আমেরিকান নিউক্লিয়ার অডিট এয়ারক্রাফট কায়দা মতো সেখানে ল্যান্ড হয়। আর তাদের সেখানে ল্যান্ড করানোর জন্য, নিউক্লিয়ার রেডিয়েশনের উপরে কাজ করার জন্য দুটো দেশের মধ্যে সিজফায়ার হওয়াটা খুবই দরকার ছিল, যাতে আমেরিকানস সেফ জোনে ল্যান্ড করতে পারে আর সেখানে গিয়ে নিউক্লিয়ার রেডিয়েশনের উপর যেটার সাথে কম হয় সেটা বন্ধ হয়, সেটার উপরে যাতে কাজ করতে পারে। এটাই ছিল সিজফায়ারের আসল রহস্য ট্রাম্পের। আর সেটার জন্য ট্রাম্পের কোনো হাত নেই। ট্রাম্প ফোন করেছিল, কেউ তোলেনি। পাকিস্তান ভারতকে ফোন করে হাতে পায়ে ধরে এই সব কিছু হয়েছে বলে হাতে পায়ে ধরে বন্ধ করিয়েছে, নয়তো ভারত এবার বন্ধ করার মুডে ছিল না। তো ট্রাম্পের ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম যখন গদিতে বসা হয় আর সে এত বড় ডিল করে সৌদির সাথে, তখন তার লোভ আরো বেড়ে যায়। খানিকটা ওই বাঘের মুখে রক্তের স্বাদ লেগে যাওয়ার মতন। সে বুঝতে পারে যায় যে আরবদের কাছে টাকা তো প্রচুর আছে, কিন্তু আরব কামাচ্ছে কোথা থেকে। আজকের ডেটে ইন্ডিয়া পাকিস্তান নিজেদের মধ্যে ডাইরেক্ট কথা বলে না, কিন্তু জিনিসপত্র দুবাই হয়ে পাকিস্তানে ঠিক চলে যায়। কিভাবে যায়? পোর্টের মাধ্যমে, জাহাজে করে। তো পোর্টের ব্যাপার, তো ভালো পোর্ট কোথায় তৈরি করা যেতে পারে? যদি আপনি গাজা স্ট্র্যাটেজিক্যাল পজিশন দেখেন, তো গাজা স্ট্র্যাটেজিক্যাল পজিশন এতখানি সুন্দর যে সেটা ইউরোপ থেকে শুরু করে এশিয়া পর্যন্ত, রাশিয়া থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত দারুণ স্ট্র্যাটেজিক্যাল। আর এই গাজাকে যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানিয়ে দেওয়া যায় পুরোভাবে, যেখানে গোটা দুনিয়ার মানুষকে ইনভেস্টমেন্টের যদি সুযোগ দেওয়া হয়ে থাকে, তাহলে পরে দেখবেন এখানে সবার আগে ইনভেস্টমেন্ট করার জন্য সৌদি আরবিয়া আর ইউএই দেশগুলোই দৌড়াবে যে আমরা টাকা ইনভেস্ট করব। আর তাদেরকে করতেও হবে, এর মধ্যে ইনভেস্ট করবেও তারা। এখনো তারা গাজার জন্য কিছুই বলেনি। তো এদের বেসিক্যালি গাজার উপর বা গাজার লোকেদের উপর কোনো মায়া দয়াই নেই, ঠিক আছে? এরা শুধু টাকা বোঝে, আর এখানে কিছু লোক বুক পিটাচ্ছে। তো যেই নিউ ফ্রি, যেটাকে বলা হয়ে থাকে না ফ্রি পোর্ট ইন দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, সেটা হবে গাজা। আর গাজার লোকেশনের কারণে ইসরায়েল বেনিফিট তো পাবেই। তো চলুন আরো এগিয়ে যাই। যে মোদিজি নূর খান বেসের উপরে অ্যাটাক করে যে পুরো গেমটা চেঞ্জ করে দেয়, এর কারণে আমেরিকা আর ভারতের সম্পর্ক এখন এমন। তো এবার যদি আমি বলি যে সৌদি যে এগ্রিমেন্ট করে বসেছে পাকিস্তানের সাথে, সেটাতে সৌদি কোনো ফায়দা আদৌ পাবে কি? পাবে না। আপনি 1 মিনিটের জন্য ভাবুন যে সৌদির কাছে বুদ্ধি আছে তো ইরানের কাছে নেই। ইরান কি এসব দেখছে না? আর যদি ইরান নর্থ কোরিয়ার সাথে ট্রিটি সাইন করে বসে, তাহলে বলুন মিডল ইস্টে কি হবে? আর এটাই হবে। মিডল ইস্ট পুরোভাবে আনস্টেবল হয়ে গেছে এই ট্রিটির পরে। আর এটার মজা নিচ্ছে ওপর থেকে আমেরিকা আর নিচ থেকে ইসরায়েল। আর এর মধ্যেও স্পেশালি জিসিসি কান্ট্রিগুলো যেগুলো রয়েছে, গালফ কোঅপারেশন কাউন্সিল, 6খানা দেশ, সৌদি আরবিয়া, ইউএই, কাতার, বাহরিন, কুয়েত আর ওমান, এইগুলো সবার আগে টার্গেটে রয়েছে। আর এদের মধ্যে যুদ্ধ পরে আরো বাড়বে। আইওসির মধ্যে 56খানা দেশ রয়েছে। আইওসি ইসলামিক অর্গানাইজেশন, এর মধ্যে যে 56খানা দেশ রয়েছে, এর মধ্যে 4খানা ভাগ হবে। এটা কোনো ধরনের ভবিষ্যৎবাণী না, বরং স্ট্র্যাটেজিক্যাল। 4টে গ্রুপ যেটা হবে, সেটাতে আপনি এটা মেনে চলতে পারেন, একটা গ্রুপ চায়নার কাছে থাকবে, কারণ চায়নার হাতেও তো কিছু দেশ আছে না। একটা গ্রুপ আমেরিকার সাথে থাকবে, আমেরিকার হাতেও কিছু দেশ আছে। একটা গ্রুপ তুর্কি লিড করতে চাইবে, কারণ তুর্কি নিজেকে ইসলামিক দেশে সিবেসালার ভাবে। তো তুর্কি একটা গ্রুপ লিড করতে চাইবে আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোর সাথে মিলে। আর একটা সিয়া গ্রুপ ইরানের সাথে থাকবে। তো যদি এটা সংখ্যায় দেখা হয়ে থাকে, তাহলে পরে আমেরিকার কাছে কম বেশি করে 11খানা দেশ তো থাকবেই, মানে তাদের কন্ট্রোলে আর কি।
তুর্কির কাছে আফ্রিকান দেশগুলো মিলিয়ে প্রায় 27খানা দেশ থাকবে, আর ইরানের সাথে 5খানা শিয়া বহুল দেশ থাকবে। আর চায়নার কাছে, চায়নার কন্ট্রোলে থাকবে 13খানার মতন দেশ। ভবিষ্যৎবাণী যেটা করা হয়েছিল না, ভবিষ্যৎবাণী ভারতের জন্য, যে চায়না 13খানা মুসলিম দেশের সাথে মিলে ভবিষ্যৎবাণীতে রয়েছে যে চায়না ভারতের ওপরে 13খানা মুসলিম দেশের সাথে মিলে অ্যাটাক করবে। এটা সেই সমীকরণ। আর এই সমীকরণের শুরুটা সৌদি আরবের হাত ধরে শুরু হয়ে গেছে। এবার এটা সেকেন্ড স্টেপ আশা করি ইরান ওঠাবে, আর এটা থার্ড স্টেপ তুর্কি তুলবে। সব মিলিয়ে গাজা পোর্ট তৈরি হবেই। গাজা থেকে আরো জনবসতি খালি করার কিংবা উচ্ছেদ করার প্রক্রিয়া ইসরায়েল কন্টিনিউ করতে থাকবে, যাকে কেউ আটকাতে পারবে না। ট্রাম্প নিজেদের $37 ট্রিলিয়ন বোঝা নিজের মাথা থেকে কম করবার জন্য নিজের ক্রিপ্টোকারেন্সিকে মাঠে নামাচ্ছে। আর এই ক্রিপ্টোকারেন্সির প্রথম ইনভেস্টরও পাকিস্তান। আপনি ভাবুন পাকিস্তান কেমন দেশ, যারা নিজেদের নাগরিকের রক্ত ঘামে কামাইয়ে টাকাকে টুকরোতে বেচে দিচ্ছে। ওই দেশের সমস্ত নেতা মন্ত্রীরা কোনোদিনই জনতা ছিল না, কারণ আফটার অল তারা কেউ পাকিস্তানে থাকেই না। রিটায়ার হওয়ার পর তারা পাকিস্তান ছেড়ে চলে যাবে লন্ডন, কেউ চলে যাবে ইউএই। দেশের কথা কোনোদিন ভাবেইনি, সবগুলো চোর। তো $37 ট্রিলিয়ন যদি আপনি আরেকটু রিসার্চ করেন অনলাইন, ইউটিউব কিংবা অন্য কোথাও, তাহলে আপনি দেখতে পাবেন যে যদি সেই পুরো ডেপটা ক্রিপ্টোতে কনভার্ট হয়ে যায়, তাহলে পরে অনেক দেশ এতে এফেক্টেড হবে। আর সব থেকে বেশি ধার দেনা আমেরিকার উপর রয়েছে চায়নার, তারপরে জাপানের। ভারত তো এই লিস্টে 6 নম্বরে হয়তো আসবে। ভারতেরও ফরক পড়বে, কিন্তু ততখানি না। সব থেকে বেশি ক্ষতি চায়না হবে, আর তারপরে জাপান। চায়নাকে টাকা দেবে না, এই কারণে চায়নাতে জেনজি যত তাড়াতাড়ি রাস্তায় নামবে আন্দোলন করতে, আমেরিকার তত ফায়দা। ব্যাপারটা বুঝুন। জাপান তো আমেরিকার হাতের খেলনা, কাঠপুতুল। জাপানকে চাইলে আমেরিকা দাবিয়ে দিতে পারবেই, আর জাপানের সেরকম কোনো ক্ষমতাও নেই যে আমেরিকার মুখে লাগবে, কারণ জাপানের ফিউচার আমেরিকাই অনেক বছর আগে খেয়ে নিয়েছিল 1945-এ। তো চায়নাকে তো ওইভাবে দাবি রাখতে পারবে না। তো চায়নাতে এটা করানো চাই। ভারতেও এটাই চেষ্টা চলছে ক্রিপ্টো খ্রিস্টানদের দিয়ে, যে ইটালিয়ান পরিবার ভারতে রয়েছে আপাতত। বুঝুন খেলা। তো এই যত জেনজি আন্দোলন আশেপাশে দেশগুলোতে হচ্ছে, এগুলো চায়না জেনজিকে মোটিভেট করার জন্যই। ভারতের তো রিস্ক আছেই, কিন্তু সব থেকে বেশি বিপদ চায়নার জন্য। যেভাবে অর্থনীতি উঠেছে, ঠিক তার থেকেও বেশি তাড়াতাড়ি শুয়ে পড়বে অর্থনীতি চায়নার। আর এইভাবেই ওয়ার্ল্ড একটা নিউ অর্ডার দিকে এগিয়ে যাচ্ছে। এই নিউ ওয়ার্ল্ড অর্ডারকে আপনি যদি দেখেন, তো ইসরায়েল ডমিনেট করছে আর আমেরিকা ডমিনেট করছে। আর এই নতুন ওয়ার্ল্ড অর্ডারকেই ইন্ডিয়া, রাশিয়া, চায়না ব্যালেন্স করার চেষ্টা করছে ব্রিক্স বানিয়ে। এবার জানি না এই ওয়ার্ল্ড অর্ডারকে ভাঙতে তারা কতখানি বা আমরা কতখানি পারবো। কিন্তু আমি এখানে একটা নিজস্ব মতামত দেবো যে ভারতকে নিজের বুদ্ধির সার্কেলকে অ্যাক্টিভেট করতে হবে, মানে সনাতনীদের সার্কেলকে। যতগুলো বুদ্ধ ধর্মের দেশ রয়েছে তাদের মিলে ভারতের সাথে একটা আলাদা গ্রুপ বানানোর দরকার। এই 8-10খানা দেশ নিজেদের মধ্যেই বড় শক্তি। আর ভবিষ্যতে যখন চায়নার ভেতরে জেনজিওয়ালা আন্দোলন হবে, আর চায়না নিজের সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ ঘিরে যাবে, তখন চায়না 2-3 টুকরোতে ভাগ হয়ে 1-8 ভাগে তাদের বুদ্ধিস্ট হওয়াতে ভারতের সাথে জুড়তে পারে। মানে ভারতের সাথে জুড়তে পারে মানে আমি এরিয়া ওয়াইজ বা বর্ডার ওয়াইজ, দেশ ওয়াইজ বলছি না, বিচারধারায়, চিন্তা ভাবনায় জুড়তে পারে। আর এই বুদ্ধির সার্কেল ভারতের সনাতনকেও বাঁচাবে, আর ফার ইস্টের দেশগুলোকেও বাঁচাবে, যেগুলো এখন আপাতত চায়না কিংবা আমেরিকার মতন সুপার পাওয়ার দেশগুলোর কবলে আছে বা তাদের ভয়ে আছে। এই বুদ্ধির সার্কেলের ভেতরে আপনি দেখবেন জাপান পড়বে, ভিয়েতনাম আসবে, ক্যাম্বোডিয়া আসবে, থাইল্যান্ড আসবে, এরকম 8-10খানা দেশ পড়বে। এদের এমনিও চায়নার সাথে 36কা আঁকড়া, আর আমেরিকাকে অনেকে পছন্দ করে না। এটা পুরোটাই ডিপ স্টেটের একটা ভাবনা চিন্তার কাজ। এই যা কিছু হচ্ছে এর মধ্যে একটু আগে আমি যেটা বললাম, যে সামনের কিছু বছর বেশ চ্যালেঞ্জিং, কারণ কি নোংরা রাজনীতি এখন নিজের চরমে। আর তাছাড়া প্রকৃতি মাতাও আমাদের হয়তো এখন এগেনস্টে, কারণ দেখতেই পাচ্ছেন না কোথায় কখন কি হচ্ছে কিছুই বলা যাচ্ছে না। এই ভূমিকম্প, এই পাহাড় ধসছে, এই বন্যা, তো অবস্থা খারাপ প্রকৃতির, যেটার জন্য দায়ী আমরা। তো সব মিলিয়ে $37 ট্রিলিয়ন এই যে বাবলটা ফাটতে চলেছে, এটা ভবিষ্যতে অনেক বড় আর্থিক সংকট আনতে চলেছে ভবিষ্যতে। আর এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। হবে ঠিক, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কবে হবে সেটা বলা যাচ্ছে না। বাকি ঠিক বললাম না ভুল বললাম, এটা আপনারা যারা বুঝদার আছেন তারা বুঝে গেছেন। নমস্কার।